আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। পাত্রীর মুখে এমন সালাম শুনে হতবাক পাত্রপক্ষ। এদিকে মুগ্ধ রাগান্বিত চোখে তাকিয়ে আছে, হতবাক হয়ে তাকিয়ে আছে পরিবারের সকলেই। পাত্রী সোফিয়া দাঁতে জিহবা কেটে পুনরায় সালাম দিতে ফিক করে হেসে ওঠে পাত্র আরিফ। আরিফের মা আসমা সিদ্দিকা হাতের কনুই দিয়ে গুতা দিলে আরিফ চিবুক নামিয়ে হাসি আড়াল করে, কিন্তু সোফিয়ার দৃষ্টি আড়াল হলো না বিষয়টা। পরিবেশ পরিস্থিতি নিরসনের আগেই মুগ্ধ গলা খাকারি দিয়ে পড়ল, ছেলে মেয়েকে আলাদা কথা বলার জন্য দেয়া দরকার, ওদেরও কিছু একান্ত কথা থাকতে পারে। আরিফের বাবা উৎকণ্ঠিত হয়ে বলে উঠলেন, অবশ্যই অবশ্যই। মা সোফিয়া, যাও দেখি, তোমরা ছাদে যাও। সোফিয়া তার মায়ের দিকে তাকালে তিনি চোখের ইশারায় যেতে বলে সোফিয়া উঠে দাঁড়ালো। আরিফকে পিছনে আসতে বলে সামনে পা বাড়িয়ে চলে যায় সে। নানান গাছপালায় ভরা ছাদ, বেশিরভাগই ফলের গাছ। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে সোফিয়া। আরিফ চারিপাশ পর্যবেক্ষণ করে বলে উঠল, নাইশান একটা ট্রিপ। সোফিয়া ভুরু কুচকে তাকালো। পরক্ষণে আরিফ দাঁত কেলিয়ে হেসে সোফিয়াকে আগাগোড়া দেখে ফের বলল, বয়সটা একটু বেশি লাগে। তো এখন শাহবাগে বয়স কমানোর আন্দোলনে নামবো নাকি? না না, মনে হলো তাই বললাম। বলেই সোফিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তো আমাকে কেমন দেখলেন? রাসেল ভাইপার। আস্তে করে বলায় আরিফ ঠিক বুঝতে না পেরে বলল, কি বললেন পরিষ্কার বলুন। পরিষ্কার। আরিফ গলা খাকারি দিয়ে পেছনে দুহাত বাঁধল। সোফিয়াকে আরেকবার আগাগোড়া দেখে পা বাড়ালো ছাদ থেকে নামার জন্যে। সোফিয়া ঠোঁট এপাশ ওপাশ করে মাথা থেকে শাড়ির আঁচল ফেলে দিল। স্বস্তির নিঃশ্বাস নিয়ে রেলিংয়ে গা এলিয়ে হাসল। বিকালবেলা হন্তদন্ত হয়ে মুগ্ধ সোফিয়ার রুমে আসে। সোফিয়া তখন ফোন টিপতে ব্যস্ত। মুগ্ধ এসে হাত থেকে ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে মারল। সোফিয়া দাঁড়িয়ে পড়ল। মুগ্ধ তার ক্যাটকেটে গলায় বলল, কি সমস্যা তোর? আরিফকেও ক্যান্সেল করলি কেন? পাঁচাল একটা ছেলে। বলেই বক্ষ ভাঁজে দুহাত গুটিয়ে মুখ অন্য পাশে করল সোফিয়া। মুগ্ধ ফের বলল, তোকে আরিফকেই বিয়ে করতে হবে। এত ভালো লাগলো নিজেই করে নিন। রাবিশ কথা বলবি না। নাটক কম করুন তো, যান অন্য ছেলে খুঁজুন। এই নিয়ে 6টা, আর কত বলতো? বয়স কি তোর কম হচ্ছে? সোফিয়া মুগ্ধের দিকে তাকালো, হাত নামিয়ে আঙ্গুল উঁচিয়ে বলল, খবরদার আমার বয়স নিয়ে খোঁটা দিতে আসবেন না। তাহলে বিয়ে করবি না কেন? করবো না। আপনার সমস্যা? তোর নিশ্চয়ই মেয়েরই সমস্যা আছে। আগুনের ফুলকির মতো করে তাকালো সোফিয়া। মুগ্ধের মনে হলো আগুনের ধোঁয়া বেরোচ্ছে সোফিয়ার চোখ দিয়ে। ঢোক গিলল মুগ্ধ। সোফিয়া দাঁতে দাঁত চিবিয়ে বলল, রাতে এসে একবার ট্রাই করুন। মুগ্ধ আহ্লাদের স্বরে বলল, এখন ট্রাই করলে কি সমস্যা হবে? ফের অগ্নিমূর্তি হয়ে তাকালো সোফিয়া। মুগ্ধ আর দাঁড়ালো না। হাতাহাতি হওয়ার আগে সে পা বাড়ালো। বয়সের এত ছোট মেয়ের সাথে মুগ্ধ মোটেও মারামারি নামক সম্পর্কে জড়াতে চায় না। সোফিয়া ফোঁস করে নিঃশ্বাস নিল। রাগে গজগজ করতে করতে ফোন হাতে নিয়ে ফের বসে পড়ল। হাত চালানোর স্পিডেই বোঝা যাচ্ছে সোফিয়া কি ভয়ানক রেগেই না আছে। হোস্টেল রুমে চেয়ারে বসে ঢুলছে তারিফ। বন্ধু মুসা এসে মাথায় গাঁটটি দিয়ে বলল, ঢুলছিস কেন? বিয়ের কথা কি পাকা হয়েছে? তারিফ হাই তুলতে তুলতে উঠে দাঁড়ালো। শরীরের আড়মোড়া ভেঙে শুয়ে পড়ল পুনরায়। মুসা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, গিয়ে বসলো নিচ চেয়ারে। তারিফ কপালে এক হাত ঠেকিয়ে বলল, সব পাত্রপক্ষ নাকি বয়স বেশি হলে কেটে পড়ে। তুই সুযোগটা কাজে লাগাচ্ছিস না কেন? সোফিয়াকে প্রপোজ কর। সম্ভব না। মুসা ভুরু কুচকে বলল, কে কি হইল ফির? আগে তোর এই মফিজের মতো কথা বন্ধ কর। ঠিক আছে, করলাম। বলেই মুসা টেবিল বরাবর বসে পড়ল। হাতে মোটা একখান বই ধরতেই তারিফ বলে উঠল, আম্মাকে সোফিয়ার কথা বলেছিলাম, আম্মাও বলেছে বয়স বেশি। এমন বয়সের বউ নাকি ঘরে তুলবে না। মুসা পেছনে ফিরে তাকালো। হাসতে গিয়েও হাসলো না। সামনে ফিরে তিরস্কারের সুরে বলল, সেই তুই তো নাদান বাচ্চা, তোর বউ তো কোলের দুধ খাওয়া শিশুকে মানাবে। তারিফ বিরক্ত হয়ে তাকালো। মুসা এবার মিনমিন করে বলল, দুধ খাবি কি? উল্টো খাওয়াই দিতে হবে। শালা, তোর সাথে এমন হওয়াই উচিত। স্পষ্ট বলকে। তারিফ মুখের কথা শেষ না করতেই মুসা বলে উঠল, স্পষ্ট। তারিফ চোখ বন্ধ করে নিল। মুসা ফিক করে হাসলো। হাসির শব্দে তারিফ চোখ মেলে তাকায়। তৎক্ষণাৎ মুসা সামনে ফিরে বয়ে চোখ রাখলো। তারিফ রেগে মেগে বলে উঠল, তোর ওপর আল্লাহর গুজব পড়বে। আমার একজন উনি ছিল, ধপধপে দুধের মতো সাদা, সাথে কোচা কোচা দাড়ি, মাথার চুল কোকড়ানো হলেও বেশ পরিপাটি, চোখ জোড়ায় উপচে পড়া মায়া, লালচে বর্ণের অধরষ্ট, কণ্ঠস্বর যেন শান্ত নদের স্রোত।
যদিও রাগলে সিংহের ন্যায় গর্জন, কিন্তু অসম্ভব ভালোবাসি, আজও ভালোবাসি। সব মিলিয়ে উনি আমার লাখে একজন। রাত গভীর, অন্ধকার রুম, ফোনে মৃদুস্বরে বাজছে গান। কার না ভালো লাগে। জানালার পাশে আপন মনে বসে এসব ভাবছে সোফিয়া। বর্ষা রক্তিম দুই গালে ক্ষুদ্র ক্ষুদ্র বরুণ নম ও ভীরবে লালচে হয়ে আছে। ধূসর চোখের মণি প্যাঁচার মতো রাত জেগে তাকিয়ে আছে বাইরের মোহনীয়তায়। চোখের জল গিয়ে ঠেকছে থুতনিতে। তৎক্ষণাৎ হাতের উল্টো পাশ দিয়ে মুছে নিচ্ছে সোফিয়া। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত প্রায় 2টা। সকাল সকাল তাকে আবার বেরোতে হবে, এই ভেবে আর বসে থাকলো না সোফিয়া। বাংলায় অনার্স 3rd ইয়ারের ছাত্রী সোফিয়া, বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে সে। বারান্দা থেকে সিগারেট শেষ করে কক্ষে আসলো মুগ্ধ। শরীরে মুখে স্প্রে করে নিল সে। লাল হওয়া চোখগুলো ডেসিনে পরক করে হালকা মুচকি হাসলো। কোকড়া চুলগুলোই হাত বুলালো। বিছানায় শুয়ে থাকা 3 বছরের মেয়ে আয়েশাকে দেখলো। শরীর থেকে টি শার্ট খুলে সোফায় রাখলো সে। মেয়ের পাশে শুয়ে বাতি বন্ধ করলো। পরক্ষণে ফোনের ওয়ালপেপারে ছেলে মেয়ের হাস্যোজ্জ্বল মুখ দেখে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বুকের ওপর আলগোছে রাখলো ফোনটা। সুন্দর একটা অতীত ছিল মুগ্ধের। প্রেম করে বিয়ে করেছিল অনার্স শুরুর আগেই। আপাতত সে সরকারি চাকরিতে আছে। যদিও সেই সুখের দেখা বেশি দিন পায়নি মৃধাকে বিয়ের পর থেকে অনেক ঝড়ঝাপটায় পড়েছিল মুগ্ধ। যদিও হাসি মুখে সব মেনে নিয়েছিল মৃধা। প্ল্যানিং ছাড়াই প্রথম সন্তান মাহিন কোল জোরে আসলো। সে এবার ক্লাস 8-এ পড়ে। আয়েশা আসার পর থেকে সব ভালোই যাচ্ছিল। মাঝপথে হঠাৎ সড়ক দুর্ঘটনায় মারা যায় মৃধা অনাকাঙ্ক্ষিতভাবে। তখন বেঁচে যায় 1.5 বছরের আয়েশা। মুগ্ধ যদিও সোফিয়ার ফুফাতো ভাই। মা মারা যাওয়ার পর থেকে বেশিরভাগ মুগ্ধ সোফিয়াদের বাসায় থাকতো। মুগ্ধের মা মারা যাওয়া মেনে নিতে পারেননি তার বাবা, তাই তিনি আদৌ ক্যানাডিয়ান মৃধাকে বিয়ে করার পর থেকে আলাদা থাকতো মুগ্ধ। সোফিয়ার বিয়ের বিষয়ে সোফিয়ার বাবা সাফায়াতুল্লাহ মুগ্ধকে বাসায় ডেকেছেন। মেয়েকে সাথে নিয়ে আসলেও ছেলেকে নিয়ে আসতে পারেনি মুগ্ধ, কেননা মাহিন হোস্টেলে থেকে লেখাপড়া করছে। তবুও সে বাবাকে জানিয়েছে সোফিয়া আন্টির বিয়ে ঠিক হলেই চলে আসবে। সকাল সকাল আয়েশা উঠে হই হুল্লোড় করছে। রান্নার কাজে ব্যস্ত সোফিয়ার মা তহমিনা ও চাচি রমিসা। সোফিয়ার চাচা সাইফুল্লাহ গলা খাকারি দিয়ে চা চেয়ে বসলেন। রমিসা গলা বাড়িয়ে আসছি বলে উনুনে গরম পানির জন্য পাতিল বসালেন। তহমিনা মাছ কাটতে ব্যস্ত। কি যেন মনে করে হাত থামি রমিসার দিকে তাকিয়ে বলল, কটা বাজে রে রমিসা? রমিসা তীক্ষ্ণ স্বরে বলল, ঘড়ি নিয়ে বসে আছি নাকি ভাবি? পারেনও বটে, দেখছেন কাজ করছি, তবুও জিজ্ঞেস করছেন। এই তোমরা সকাল সকাল ঝগড়াঝাটি করছো কেন? আয়েশার কথায় রমিসা বিরক্ত হলেও তহমিনা মিষ্টি হেসে বলল, ঝগড়া করছি না বুড়ি। আচ্ছা, তোমার সোফিয়া আন্টি উঠেছে? সোফিয়া আবার আন্টি হলো কবে গো দাদিমা? ও তো আমার মা, সোফিয়া মা। রমিসা তিরস্কার সুরে বলল, হ্যাঁ রে আয়েশা, তাই ডাকছিস? তোর সোফিয়া মায়ের তো বিয়ে হচ্ছে না, তুই মা ডেকে ডেকে মনের জ্বালা মিটিয়ে দিস। ছি, কি বিচ্ছিরি কথা। তুমি বসো দাদিমা, আমি ডেকে দিচ্ছি সোফিয়া মাকে। বলেই আর দাঁড়ালো না আয়েশা। ছোট ছোট পা নিয়ে ছুটল সোফিয়ার রুমের দিকে। তহমিনা রমিসার কথায় মন খারাপ করলেও প্রকাশ করলো না, বরং কাজে মন দিল। আয়েশা ডাকতে গিয়েছে মানে সোফিয়াকে এবার উঠতেই হবে। মুগ্ধ রেডি হচ্ছে, সবই হাতের নাগালে পেল। মোজা খুঁজে পাচ্ছে না। সব জায়গায় খোঁজা শেষ করে ব্যর্থ হয়ে বসে পড়ল মুগ্ধ। তারপর হাতের ঘড়ির দিকে তাকালে পিলে চমকে ওঠে। সময় খুবই কম, তাই আয়েশার খোঁজে বের হলে কানে আসে সোফিয়ার চিৎকার। ওই পথ অতিক্রম করে পা বাড়ালো সোফিয়ার রুমের দিকে। এসে দেখলো আয়েশা দাঁত কেলিয়ে হাসছে আর সোফিয়া রাগে ফুঁসছে। কি হয়েছে সোফিয়া? হাতের মুঠোয় থাকা মোজাগুলো ছুঁড়ে মারল সোফিয়া। বল ধরার মতো করে ক্যাচ করলো মুগ্ধ। সোফিয়া বিছানা থেকে নেমে এগিয়ে আসতে আসতে বলল, এগুলো কি মোজা? ছে, মোজা তো নয়, যেন ময়লার গোডাউন। এমন সুগন্ধি উৎপাদন করতে সময়ও ধৈর্য লাগে বুঝলি। অযথা রাবিশ কথা বলে আমাকে উত্তেজিত করবি না সোফিয়া। কি গর্বের কথা। কতকাল থেকে ধোয়া হয় না মোজা বলুন তো? অল্পের জন্য বেন অ্যাটাক করিনি। আয়েশা ফিক করে হাসলো। মুগ্ধ ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল, ওটা হার্ট অ্যাটাক হবে। বাই দ্য ওয়ে, মোজা পায়ে থাকে তাই ধোঁয়ার প্রয়োজন মনে করি না। মুগ্ধ আয়েশা চলেই যাবে ভাবুক থেকে সোফিয়া বলে উঠল, তাহলে মাঝখানে যেটা পড়েন ওইটাও কি ধোয়ার প্রয়োজন মনে করেন না মুগ্ধ ভাই? না বুঝতে পেরে আয়েশা প্রশ্নিত চোখে তাকালো বাবার দিকে। মুগ্ধ কটমট করে তাকাতেই ফের সোফিয়া বলে উঠল, ইয়া মাবুদ, না জানি তার কি বেহাল দশা। নিশ্চয় সে নিজেই তার গন্ধে ক্ষণে ক্ষণে জ্ঞান হারায়।
মেরে গাল ফুলিয়ে দেব, বেয়াদব একটা। আপনি গাল। আর একটা কথা বলছিস তো দিব এক তালি। সোফিয়া হাসতে গিয়েও ঠোঁট টিপল। আয়েশা দাঁত কেলিয়ে বলল, বাবা ওটা জ্বর হবে। মুগ্ধ আমতা আমতা করতে লাগলো। অবুজের মতো করে তাকিয়ে রইল আয়েশা। সোফিয়াকে ঠোঁট টিপে হাসতে দেখে মুগ্ধর রাগ হলো, তাই সে বলে উঠল, এই, তুই তাড়াতাড়ি বিয়ে করে বিদায় হচ্ছিস না কেন? অ্যাটিটিউড দেখে সোফিয়া বলে উঠল, বছরের তো 8 মাস চলেই গেল, বাকি 4 মাসও চলে যাক, সামনের বছরে না হয় বিয়ে নিয়ে ভাববো। আসলে তুই একটা জাতা। এমনি এমনি আর তোকে বেয়াদব বলি না। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে আর উনি। বিয়ের বয়স তো ইন্টারেই চলে গেছে মুগ্ধ ভাই, নতুন করে আর কিসের বয়স চলে যাবে বলুন? এখন কি তুই আমার সাথে তর্ক করবি সোফিয়া? উফ সুপিয়া মা, তখন না করে তুমি এখন ভ্যা করে খেতে দাও তো, তাহলে দেখবে বাবা রাগ না দেখিয়ে তোমাকে বুকে নিয়ে আদল করে দিবে। নাও কাটো তো কাটো। মুহূর্তেই মুখের ভঙ্গিমা পাল্টে যায় সোফিয়ার। মুখে নামে আধার, চোখে ভেসে ওঠে অসহায় ছাপ। আয়েশার কথাটা কল্পনায় সাজাতেই নেত্রপল্লব বন্ধ করে নিল সোফিয়া। পুরো শরীর অন্যরকম অনুভূতিতে উস্কানি দিল, কেঁপে উঠল বুক, হাত নিষ্পিস করছে, শিরশির করছে পায়ের পাতা। মুগ্ধ আয়েশাকে এক প্রকার ধমক দিয়ে নিজের হাতের মুঠোয় ছোট হাতের কনুই চেপে ধরল। সোফিয়ার দিকে তাকালো এক পলক। এতক্ষণে সোফিয়া নিজের করুণ হাল আড়াল করে দাঁড়িয়ে পড়েছে। মুগ্ধ আর কিছু বলল না, আয়েশাকে নিয়ে বড় বড় পা বাড়িয়ে চলে যায়। মুগ্ধের যাওয়ার দিকে তাকালো সোফিয়া। কেন জানি গলা ভেঙে কান্না আসার উপক্রম হলো, আটকাতে পারল না সে। এক দৌড়ে গিয়ে থামলো ওয়াশরুমে। সকাল 10টা। সোফিয়া তার বান্ধবী খেয়ার জন্য দাঁড়িয়ে আছে পার্কের মোড়ে। বারবার হাত ঘড়ি দেখছে আর অন্যার কোনা দিয়ে মুখের ঘাম মুছছে। দূর হতে মুসা সোফিয়াকে দেখে তারিফের কনুই ধরে ঝাঁকিয়ে বলল, ওটা সোফিয়া আম্মা না। তারিফ সোফিয়ার দিকে তাকিয়ে বলল। হ্যাঁ, পরক্ষণেই চোখ ছোট করে বলল, কি বললি তুই সোফিয়াকে? আম্মা, তোর আব্বা বিষয়টা জানে? তুই জানিস এইটাই বা কম কিসে? চুপ থাক মফিজ। হাহাকার ঠেলে মুসা বলল, তুই একমাত্র রংপুরিয়ান যে রংপুরের রক্তের সাথে প্রতিনিয়ত বেইমানি করে যাচ্ছিস। তারিফ না বুঝে পা থামিয়ে বলল, মানে স্পষ্ট। স্পষ্ট। তারিফ আর কিছু বলল না, হাঁটার গতি বাড়িয়ে দিল। মুসাফিক করে হেসে ওই পথ ছেড়ে অন্য পথে পা বাড়ালো। সুযোগ করে দিল তারিফকে। তারিফ গিয়ে যে এখন সোফিয়াকে মনের কথা জানানোর জন্য নানা সুর মেলাতে গিয়েও থামবে তা মুসা ভালো করেই জানে। তার এসব ভালো লাগে না বিধায় অন্যদিকে চলে গেল। হেলে দুলে হাঁটছিল তারিফ। সোফিয়াকে 1-2 মাস নয় 3 বছর ধরে ভালোবেসে আসছে, যদিও সেটা আদৌ বলতে পারেনি মায়ের পছন্দ নয় বলে। তবুও সে চায় জানাতে। যদি সোফিয়া রাজি হয় তাহলে তারিফ তাকে পাওয়ার জন্য অন্য পথ বিবেচনা করবে। কিন্তু মোট কথা হচ্ছে সে বলতেই পারে না। মেয়েটা ভালো, বাচ্চা সুলভ আচরণ, এটাই যে খায় একটু বেশি তাই শরীরটা তরতাজা। এসব বলতে গেলে যে সোফিয়া চর বসিয়ে দিবে তাও তারিফ জানে। বন্ধুত্ব হারানোর ভয়ে তাকে কম করে খেতে বলার উপদেশ দিতেও পারে না, এতটাই ভালোবাসে সোফিয়াকে সে। সোফিয়ার মেজাজ সকাল থেকেই বিগড়ে আছে। খেয়ার দেখা নাই, সেই জন্যে ও আরও রেগে আছে। রাস্তার সাইডে নতুন কাজ চলমান। বড় বড় ড্রেনগুলোর ময়লার স্তূপ। বাঙালি পরিষ্কার জিনিস আসলেই বুঝে না। সদ্য হওয়া ড্রেনগুলো রেহাই পায়নি বাঙালির কর্মকাণ্ডে। নাক কুচকে সোফিয়ার একটু সামনে পা বাড়াতেই তারিফ চেঁচিয়ে বলে উঠল, এই সোফিয়া। সোফিয়া পিছন ফিরে তাকায়। তারিফ হাঁটার গতি বাড়িয়ে দেয়। স্বাস্থ্যবান শরীর নিয়ে একটু দৌড়ে আসার চেষ্টা করতে পা বেঁকায় দেয়, পিছলে ধপাস করে পড়ে গেল ময়লার ড্রেনে। বেডে গোমরা মুখে শুয়ে আছে তারিফ। হাতে পায়ে হালকা জখম হয়েছে। মুসা বাথরুম থেকে বের হয়ে আসলো। হাতে স্প্রের ক্যানটা পুনরায় রুমে স্প্রে করলো। তারিফ শুধু একবার পরক করলো। পরক্ষণে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, মশার ঘরের মশা। গোলাপ ফুলের কাঁটা, আমার বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বুঝে না। সে হেলে দুলে হাঁটে, পথে কি আছে না আছে, দেখে শুনেও চলে না। ধপাস ধপাস ধপাস। বলেই শব্দ করে চেয়ারে বসলো মুসা। শেষের 2 লাইন যে মুসা বানিয়ে বলল তাও তাকে শোনাতে সে তারিফ বুঝতে পারল, তবুও চোখ মেলল না। মুসা মাথা উঁচু করে একটু দেখে ঠোঁট টিপে হাসলো। পরক্ষণেই বেদনার সুরে বলল, ব্যথা কি এখনো করছে মামা? তারিফ চোখ মেলে তাকায়। মুসা হাসি মুখখানায় মন খারাপের উদাহরণ মিলালো। তারিফ বলে উঠল, না, শুধু একটু জ্বলছে। লবণ দিব? দিলে তো থামলো তারিফ। মুসার দিকে ফের তাকিয়ে বলল, কি বললি? বললাম বরফ দেব? তারিফ কিছুক্ষণ তাকিয়ে রইল। মুসা হাসি আটকে রাখলো বহু কষ্টে।
তারিফ চোখ বন্ধ করে বলল। তার দরকার নেই। মুসা তপ্ত শ্বাস নিতে নিতে বলল। দরকার হলেও এনে লাভ নেই। জ্বলছে বুকের ভিতর, বরফকে আর উপরে রাখলে জ্বালা কমবে? আহা, কি নিদারুণ নির্মমতা দৃশ্য! সেটা আবার কার চোখে পড়লো? তোর ক্রাশের চোখে। এই দৃশ্য কি মানা যায়? তারিফ খ্যাক করে বলল। তুই থামবি মফিজ? কথা পেঁচিয়ে মুসা নাক টেনে টেনে বলল। কি বিচ্ছিরি গন্ধ, তাই না রে তারিফ? মনে হচ্ছে আশেপাশে ময়লার ড্রেনের ময়লা নিঃসারণের কাজ চলছে। তারিফ যদিও বুঝতে পারলো মুসা তাকে কটাক্ষ করে বলছে কথাগুলো, কিন্তু কিছু বলল না। বিপদে তো সেই দিন এগিয়ে এসেছে। সোফিয়াও এসেছিল, কিন্তু হাত বাড়িয়ে দেওয়ার আগে সে তো বমি করে দিল। আহ, কি সুন্দর দৃশ্য! সোফিয়া বমি করেছিল আর আমার বাবা ফিলিংস হচ্ছিল। ইস, আজকের দিনে যদি সোফিয়া আমার বউ থাকতো। সে যে সকালে বেরিয়েছিল সোফিয়া ফিরল মাত্র। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, যদিও মাগরিবের আজান এখনো দেয়নি। সোফিয়া এসে আগে গোসল সেরে বিছানায় শুয়ে পড়ল, গায়ে শুধু তোয়ালে পেঁচানো। আয়েশা দরজা একটু ফাঁক করে সুরসুর করে ঢুকলো। দরজা ভিড়িয়ে দিয়ে এগিয়ে এসে বলল। স্নান করলে বুঝি? তড়িৎ গতিতে বসে পড়ল সোফিয়া। আয়েশাকে দেখে বলল। স্নান কি মামুনি? আয়েশা ঠোঁটে হাত রেখে হেসে বলল। গোতল গোতল ইংরেজি বোঝো না? সোফিয়া চোখ ছোট করে নিল, কিছুক্ষণ পর বলল। ও, গোসল, স্নান। বিড়বিড় করে বলল। স্নান আবার ইংরেজি শব্দ? জানতাম না তো। নিশ্চয়ই কুমড়ো পটাশটা শিখিয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, তুমি কি জানো গোতলের ফরজ কয়টি? সোফিয়া জেনেও ঠোঁট উল্টালো, মাথা দুপাশে নাড়িয়ে বলল। না, জানি না তো। আমি জানি, বলবো? বলো দেখি শুনি। বলেই সোফিয়া পায়জামা হাতে নিল। আয়েশা বলে উঠল। গোতলের ফরজ 4টি। 1 বালতি, 2 মগ, 3 সাবান, 4 তোয়ালে। পায়জামা পরা শেষে সোফিয়া বলল। এসব কি? গোতলের ফরজ সুপিয়া মা। সোফিয়া বাকরুদ্ধ, হাসবে নাকি বকা দিবে বুঝলো না। জামা হাতে নিয়ে বলল। ভাগ্যিস তুমি শেখালে, বড় উপকার হলো গো মা। নিশ্চয় এসব তোমার ঢ্যামনা বাপ শিখিয়েছে। না না, এসব তো মাহিন ভাইয়া শেখাইতে। ও আচ্ছা, এখন চোখ বন্ধ করো তো, আমরা গেম খেলবো। সত্যি? হ্যাঁ। আয়েশা চোখ বন্ধ করে দুহাত চোখে ঠেকালো। সোফিয়া আলসেমি করে ওখানে তোয়ালে খুলে রেখে জামা পরার জন্য দুহাতে জামার হাতায় ঢুকিয়ে উপরে তুলতেই মুগ্ধ দরজা খুলে বলে উঠল। মা, আয়শা, তুমি কি কথা আটকে গেল মুগ্ধের। সোফিয়া নিজেকে আড়াল করতে ঘুরে দাঁড়ালেও সামনের আয়নায় সব স্পষ্ট। মুগ্ধ চোখে পড়তেই তড়িঘড়ি করে বেরিয়ে আসে। বুকে হাত বুলাতে বুলাতে চলে আসলো রুমে। সোফিয়া জামাটা পরে পিছনে ফিরে দেখলো মুগ্ধ নেই। সামনে ফিরতে চমকে ওঠে আয়নায় নিজের পরিষ্কার অবয়ব দেখে। আয়েশা এখনো চোখ বন্ধ করে আছে। সোফিয়া কি জানি ভাবলো। সাপের মতো ফোঁস করতে করতে রুম থেকে বের হলো। যাওয়ার সময় চশমা নিতে ভুলল না সে। সোজা পা বাড়ালো মুগ্ধের রুমের দিকে। মুগ্ধ চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু পড়ছে। সোফিয়া দরজায় শব্দ করতেই মুগ্ধ এক চোখ মেলে তাকিয়ে দেখলো সোফিয়া। পরক্ষণে সুস্থ স্বাভাবিকে 2 চোখ মেলে তাকালো, বলে উঠল। কিছু বলবি? সোফিয়া চশমা ঠিক করে নাক টেনে বলল। আপনি কিছু দেখেছেন? সোজাসাপটা প্রশ্নে মুগ্ধ ঠোক গিলল। সে কি সত্যি বলবে নাকি মিথ্যা, সে নিয়ে দ্বিধায় পড়ল। সোফিয়া 2 পা এগিয়ে এসে দাঁড়ালো, বলে উঠল। কি হলো, কথা বলছেন না যে? না না, আমি আবার কি দেখব? আমি কি তোর রুমে ঢুকেছিলাম নাকি? বাইরে থেকেই চলে এসেছি। সোফিয়া ফের এগিয়ে গেল, পুনরায় চশমা ঠিক করে নাক কুচকে আইঢাই গলায় বলল। 1 মিনিট 1 মিনিট, আপনি কিছু দেখেছেন কিনা শুধু তাই জিজ্ঞেস করলাম, আর আপনি আমার রুম পর্যন্ত চলে গেলেন। রহস্য লাগছে না? মুগ্ধ 2 হাত উচালো কাজ চেষ্টা করলো কিছু বলার। মুখ দিয়ে সত্যি মিথ্যা কিছুই বলতে পারল না। সোফিয়া কান্না মিশ্রিত গলায় বলল। মুগ্ধ ভাই। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। আমি জানি না কি তুই যা যা, যাই হোক, বেশিক্ষণ দেখিনি বোন। দেখ, আমি বিয়েটা দামরা একটা পুরুষ লোক, দুটো বাচ্চার বাপ। বিশ্বাস কর, ওসবে আমার ইন্টারেস্ট নেই। আপনি তো বিয়াইত্তা, আমি তো আবিয়াইত্তা মুগ্ধ ভাই। তাহলে তুই এখনো একটা কাজ কর, আমার সব দেখে নে, তাহলে শোধবোধ। সোফিয়া ঠোঁট বাঁকালো, চশমা ঠিক করে নাক মুখ কুচকে বলল। ওসব সেকেন্ড হ্যান্ড জিনিসে আমার ইন্টারেস্ট নাই। বাট আপনি আর ভুলেও কোনোদিন আমার রুমে আসবেন না। যদি আসেন তো সেদিনই শেষ দিন আপনার। শান্ত স্বরে বলল। ও, চোখে মুখে রাগ বজায় রেখে সোফিয়া বলল। কি ও?
দিনে যেহেতু নিষেধ করলি, রাতে তো যাওয়াই যায় বল। সোফিয়া দাঁত চিবিয়ে বলল, ঢ্যামনা লোক, রাত দিন কোনো সময় যাবেন না। কেন রে, আমরা জেনে যাব জন্যই কি এসব বুদ্ধি আটছিস? হকচকিয়ে পেছনে ফিরে তাকালো সোফিয়া। মুগ্ধ বিরক্ত শ্বাস টানলো, বলল, এসব কি বলছেন ছোট মামি? চাচি, না জেনে উল্টোপাল্টা বকবক করবেন না তো। ওমা, তাই বুঝি? তা ভর সন্ধ্যাবেলায় তুই বিবাহিত পুরুষের রুমে কি করছিলি রে সুফিয়া? সোফিয়া ঠোঁট জড়ো করে হাসলো ও বলল, আমি তো অবিবাহিত, তাই মুগ্ধ ভাইয়ের কাছে অভিজ্ঞতা নিতে আসলাম। ছেলেরা আসলে কিসে খুশি হয়, কিসে আটকায়, এসব জানতে হবে তো। তা মুগ্ধ কি বলল রে সোফিয়া? কেন চাচি? চাচাকে কি আপনি সুখী রাখতে পারছেন না? মুখ সামলে কথা বলো সোফিয়া, চাচি হই তোমার। সেই, আপনিও মুখ সামলে কথা বলুন চাচি। আমি আপনার ভাতিজি হই, নাতনি না। বলেই চশমা ঠিক করলো। নাক কুচকে হনহনিয়ে চলে যায় সোফিয়া। মুগ্ধ নীরব দর্শক হয়ে দেখলো সবটা। রমিসা মুগ্ধের দিকে তাকাতেই মুগ্ধ হাত ঘড়ি খোলায় ব্যস্ত হয়ে পড়লো। তবুও রমিসা বলে উঠল, তাড়াতাড়ি ভাগো মুগ্ধ, না হলে দেখবে এই বুড়িকে তোমার কাঁধে তুলে দেবে তোমার প্রাণ প্রিয় মামা। মুগ্ধ বিড়বিড় করে বলল, আমিও বোধহয় কাঁধে তুলে নাচতে নাচতে নিয়ে যাব। খেয়ে কাজ নেই, আর অমন মোটা মহিলাকে কাঁধে তোলা যায় নাকি? ছি, মহিলা বলছি কেন, সোফিয়া শুনলে তো লঙ্কা কাণ্ড বাঁধাবে। পেছনে ফিরে তাকায় মুগ্ধ। রমিসা নেই। স্বস্তির নিঃশ্বাস নিয়ে বসে পড়ল মুগ্ধ। কাল তো অফিস বন্ধ, সারাদিন আরাম করবে ভেবেই ফের বলল, আরাম আবার আমার কপালে হয়েছে। কাল তো মেলা কাজ। সোফিয়াকে পাত্র দেখাতে নিতে হবে, আবার ছেলের কাছেও যেতে হবে। তারিফ আপন মনে খাচ্ছে। হাতের ব্যথায় ঠিকমতো খেতেও পারছে না বেচারা, তবুও খাচ্ছে ধীরে সুস্থে। ওদিকে মুসা খাচ্ছে আর তারিফকে দেখছে। তারিফ আর চোখে বিষয়টা পর্যবেক্ষণ করে বলেই ফেলল, কিছু বললে বল। যেভাবে তাকাচ্ছিস, ডায়রিয়া আসতেও ভয় পাবে। ওটা পেট খারাপ হবে। ডায়রিয়া সে তো পচা বাসি খাবারে হয়। ময়লা ড্রেনে পড়ে দেখছি তোর বুদ্ধি লোপ পেয়েছে। ময়লা ড্রেনের কথা কানে আসতে গা গুলিয়ে উঠল তারিফের। কটমট চোখে তাকাতে মুসা ফ্যালফ্যাল হাসি দিয়ে বলল, সোফিয়া যখন বমি করলো তুই তখন অমন করে তাকাস লুকে। এমন ভাবে তাকায় আসলো মনে হচ্ছিল সোফিয়ার মুখ দিয়ে টেকা বের হচ্ছিল। তারিফ আর খেতে পারল না। খাবারের থালা শব্দ করে রেখে হাত ধুয়ে নিয়ে বলল, মুখটা খারাপ করতাম নির্ঘাত। ওই মামা, না প্লিজ। তাহলে মুখটা বন্ধ রাখ, আর যদি কথা বলতে চাস ভদ্র সহিতে বল। মুসা মাথা একপাশ করে সায় জানালো। তারিফ ঔষধ খেয়ে নিল। আস্তে করে থালা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে রেখে আধা শোয়া করে বসলো। এতক্ষণে মুসা খাবার শেষ করে সব গুছিয়ে পরনের লুঙ্গিতে হাত মুছতে মুছতে বলল, মামা, সোফিয়া মামি কি খোঁজ নিয়েছিল? তারিফ চোখ গরম করে তাকালো। মুসা দাঁত কেলিয়ে হাসলো, বলল, সোফিয়া যখন বমি করছিল তখন তুই মনোমুগ্ধকর হয়ে তাকিয়েছিলি কেন মামা? রহস্য কি? তলে তলে টেম্পু চালাস নাকি? দুই ভ্রু নাচালো মুসা। তারিফ আর নিতে পারল না, রাগ করে বলল, চালাই, আমার বাচ্চার মা হতে যাচ্ছে সোফিয়া। যা মিষ্টি বিতরণ কর পুরো হোস্টেলে। মুসা লজ্জা পেয়ে বলল, না, হাওয়া ছাওয়ার ভাবতে মিষ্ট বিতরণ করব আমি। জনগণ তো হাউন আঙ্কেল উপাধি দিবে। তুই তো হাউন আঙ্কেল। বলেই উপ হয়ে শুয়ে পড়ল তারিফ। মুসা কিছুটা রেগে বলল, ওকে বলছো ভাইয়া, সেই কইছো। রাতের খাওয়া শেষ করে মুগ্ধ সোফিয়ার দরজায় নক করলো। সোফিয়া চশমা ঠেলে দরজা খুলে দিতেই কথাবার্তা ছাড়াই মুগ্ধ রুমে ঢুকলো। ফের চশমা ঠেলে নাক কুচকে সোফিয়া বলল, এই, আপনাকে না বলেছিলাম আমার রুমে না আসতে? এমনি এমনি এসেছে নাকি? কথা আছে? তাড়াতাড়ি বলুন, আর তারপর বের হয়ে যান। ওয়েট, দাঁড়া। চশমা ঠেলে নাক কুচকে বলল, দাঁড়িয়েই তো আছি। ঠিক আছে, বস। বলেই মুগ্ধ বিছানায় বসতে সোফিয়া আতকে উঠে চেঁচিয়ে উঠল। খবরদার বিছানায় বসবেন না। গরম ছ্যাঁক খাওয়ার মতো করে মুগ্ধ বসেও তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো ও বলল, কি সমস্যা? সমস্যা তো আছেই, বাঙালি বসতে পারলে শুতে চায়। কি আশ্চর্য, আমি এখানে শুতে যাব কোন দুঃখে? যৌবন পোড়া মরাকার দেহখানির দুঃখে। কি কি না জি, নিন ফ্লোরে বসুন। মুগ্ধ ফ্লোরে তাকালো, ফের সোফিয়ার দিকে তাকিয়ে বলল, আমি মুগ্ধ এখন ফ্লোরে বসবো? এতটাও খারাপ রাত আসেনি। খারাপ রাত মানে?
এখন রাতই তো চলছে। বাই দ্য ওয়ে, কাল নামাজ পর রেডি থাকবি, কফি হাউসে যাব। চশমা ঠেলে নাক কুচকে সোফিয়া বলল, আমি কফি খাই না। তোর এই বারবার চশমা ঠেলা, নাক কুঁচকা আমার বিরক্ত লাগে সোফিয়া। অন্তত আমার সামনে এমনটা করবি না। আর সবচেয়ে বড় কথা, তোকে কফি খাওয়াতে নয়, পাত্রের মাথা খাওয়াতে নিয়ে যাব। আমি পাত্রের মাথা খাই? তা নয় তো কি, তোর সাথে কথা বলে এসে বেচারা কি বলবে হদিসই পায় না। মা বাবার হাত টেনে নিয়ে সুরসুর করে চলে যায়। সেটাও আমার দোষ? অবশ্যই তোর এটা মুদ্রা দোষ। শোন, বিয়ে তো তোকে করতেই হবে, তাই বলি এত বাঁচিস না। পরে দেখবি টাকওয়ালা, সাদা দাড়ি, লাল লাল করা ভুঁড়িওয়ালা জুটবে। এবার এটা একদম না করবি না। যাই আগে। বলেই সোফিয়া কাজের ছুতোয় ব্যস্ত হয়ে পড়ল। মুগ্ধ দীর্ঘ নিঃশ্বাস নিতে নিতে শুতেই ফের সোফিয়া চেঁচিয়ে ওঠে। মুগ্ধ আগের ন্যায় উদ্দাম বেগে উঠে দাঁড়ালো। সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে বলল, দেখলেন, বসতে না বসতেই শুতে গেলেন। পুরুষ বলে কথা। মুগ্ধ ভ্রু কুচকে বলল, তো তোর সাথে ধস্তাধস্তি জবরদস্তি শুরু করেছি নাকি? যেভাবে চেঁচালি মনে তো তাই হলো। একবার ভাব, এখন যদি এই চেঁচামেচিকে কেউ তিল থেকে তাল করে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেয়। আল্লাহ মাফ করুক, সে কেউটার এখনো জন্ম হয়নি। হলে কবেই তো হতো কাজটা। কি বললি? সোফিয়া কথা পেঁচিয়ে বলল, বিয়ে, এই বিয়ে বিয়ে পর্বটা যে কবেই তো টানবে। দেখেন, বিয়েটা হলে আমি ভয়ঙ্কর রূপে ফিরবো। সুর টেনে মুগ্ধ ফের বসতে সোফিয়া বলে উঠল। 7 মিনিটের মধ্যে আমার রুম থেকে বের হয়ে যান। মুগ্ধ আর বসলই না, পা বাড়িয়ে দিতে ফের থামলো, বলল, 7 মিনিট সে তো অনেক। আপনি বের হবেন? এই রুম থেকে বের হতে 2 মিনিটও লাগবে না। 7 মিনিটে কিভাবে বের হই ভাবতে হবে। সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে বলল, মানুষ আর হইলেন না, সে আগের মতোই এখনো আমার পিছে লেগে থাকেন। জানতো আমি ঘুমাবো। খিলখিল করে হেসে উঠে মুগ্ধ 2 আঙ্গুল দিয়ে সোফিয়ার কপালে ধাক্কা দিয়ে বলল, ওকে, গুড নাইট পুচকি। বলেই চলে যায় মুগ্ধ। সোফিয়া কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মুচকি হাসলো। কপালে নিজ আঙ্গুল ছুঁয়ে ঠোঁটে ধরে থাকলো কিছুক্ষণ। পরক্ষণে বুকে আগলে নিল। মনে হলো আস্ত একটা মানুষ তার বুক পিঞ্জরে এমনভাবে ধরে আছে, মনে হলো শান্তির শেষ ভরসা। ছেড়ে দিলে চড়ুই ভাতির মতো ভেঙে মিশিয়ে গিয়ে দুঃখে রূপ নিবে। সকাল 10টা। সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে নিল। ওড়নার কোনা দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে তাকালো 5 তলা বিশিষ্ট ভবনের দিকে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ সোফিয়া। রংপুর শহর যেন স্তব্ধ, কোথাও বাতাসের জো নেই। এমন ভাব ধরে আছে, মনে হয় বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। উফ, এমন অতিরিক্ত গরমে কি বাঁচা যায়? পুনরায় চশমা ঠেলে নাক কুচকে গেট পেরিয়ে ঢুকলো ভেতরে। বরাবরই তারিফের বড় বোন পরিচয় ঢুকতো ও হোটেলে। সে আজও তার বিপরীত হলো না। বোন পরিচয় সুরসুর করে ঢুকলো। সিঁড়ি বেয়ে উপরে পা বাড়ালো সোজা 3 তলায়। তারিফের পায়ের উরুর মাঝে জখমগুলো গরমে জ্বলছে, খুবই অস্থির লাগছে। মুসা ওয়াশরুমে, সেই সুযোগে তারিফ লুঙ্গি হাঁটুর একেবারে উপরে তুলে ফ্যানের হাওয়া লাগাচ্ছে। মুখের ভঙ্গিমায় সুস্পষ্ট ইঙ্গিত, এমন সুখ পৃথিবীতে আর কোথাও নেই। তারিফের ইচ্ছে করছে গান ধরতে, কিন্তু মুসার ভয়ে তার ধরল না। গানের সুরে বেটা নিশ্চিত বের হয়ে আসবে। সে যে পজিশনে থাকুক না কেন, এসেই শুরু করবে কটাক্ষ করে কথা বলা। সোফিয়া দরজার এক পাল্লা ঠেলতেই ক্যারক্যার শব্দে তারিফ সজাগ হয়। লুঙ্গি নামিয়ে উঠে বসলো। সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে বলল, তারিফ, ভিতরে আসবো? তারিফ খুশিতে গদগদ হয়ে নামলো। ভুলে গেল পায়ের জখমের কথা। সোফিয়া পারমিশন না পেয়ে দাঁড়িয়ে রইল। চলন্ত গাড়ির মতো ছুটে আসতে তারিফের লুঙ্গি ঢিলা হতে সে হুঁশে আসে। বেমালুম ভুলেই গিয়েছিল লুঙ্গির কথা, কিন্তু তারিফ ধরার আগে লুঙ্গি খুলে পড়ে যায় নিচে। তারিফ তড়িৎ গতিতে হাঁটু একত্রে আনলো, বিশেষ স্থানে 2 হাতে ঢেকে চেঁচিয়ে বলল, ওরে মফিজ চা। সায়ন কফি হাউসের এক সাইডে বসে আছে, বারবার হাত ঘড়ি দেখছে আর মূল ফটকে নজর বুলাচ্ছে। সিমসাম চেহারার ফুটে উঠেছে কালো টি শার্ট, চুলগুলো ভীষণ পরিপাটি। মুগ্ধ ও সোফিয়া গাড়ি থেকে নামলো। সোফিয়া চশমা ঠেলে নাক কুচকানোর আগে মুগ্ধ বলে উঠল, 1 মিনিট দাঁড়া, চশমা খোল। চশমা খুলবো কেন? বুড়াতি বুড়াতি লাগে। হোয়াট? বুড়াতি? সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে নিল। মুগ্ধ সোফিয়াকে আগাগোড়া দেখে বলল, শাড়ি পরতে পারিসনি, থাক বাতে, দয়া করে চশমাটা খুলতো। না না, আমি খুলতে পারবো না। এমনভাবে বলছিস যেন আমি গায়ের কাপড় খুলতে বললাম। আরে আজব তো, বললাম তো চশমা খোলা যাবে না। আমি দূরের জিনিস কম দেখি। মুগ্ধ উপরে তাকালো, পরে সোফিয়ার দিকে তাকিয়ে নিজেই চশমা খুলে নিল। সোফিয়া হাত বাড়িয়ে চশমা নিতেই মুগ্ধ বলে উঠল, ওপরে তাকা।
সোফিয়া উপরে তাকালো, মুগ্ধ বলল, কি কি দেখতে পাচ্ছিস? আকাশ, সূর্য, পাখি উড়ে বেড়াচ্ছে। তাহলে আর কত দূরের জিনিস দেখতে পাস? বলেই হাঁটা ধরল মুগ্ধ। সোফিয়া চশমা ঠেলতে গিয়ে দেখলো চশমা নাই। বিরক্ত হয়ে ধ্যাত বলে পিছনে পা বাড়িয়ে দেয়। এরই মাঝে সায়নের সাথে সাক্ষাতে বসেছে মুগ্ধ। সোফিয়া মুগ্ধকে ফলো করে বসলো গিয়ে মুগ্ধের পাশে। সায়ন তাকালো। সোফিয়া মিষ্টি হেসে হাত বাড়িয়ে দিতে দিতে বলল, হাই, আমি আসসালামু আলাইকুম। মুগ্ধ কপাল কুঁচকে এক পলক সোফিয়াকে দেখলো। সোফিয়া এখনো হাসছে, বাড়িয়ে আছে হাত। সায়ন অপলক তাকিয়ে দেখছে সোফিয়াকে। মুগ্ধ সোফিয়ার হাত নামিয়ে দিল। পরক্ষণে ফের সোফিয়া বলল, আসসালামু আলাইকুম। সায়ন মিছে ঠোঁট টেনে হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। মুগ্ধ গলা খাকারি দিয়ে বলল, আমার কাজিন একটু বেশি এক্সাইটেড থাকলে মাথা কাজ করে না, তাই আপনি কিছু মনে করবেন না। না না না, সমস্যা নেই। বলেই সায়ন মনে মনে ভাবল, বাসার ঘরে বেশি এক্সাইটেড হলে না জানি কি থেকে কি বলে, আমার এক্সাইটেড দমিয়ে দেয়। আপনি যেন কোথায় থাকেন? হুশ হয় সায়নের। সোফিয়ার দিকে তাকিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।